শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্পলেন। গপ্পলেনের ট্রাফিক সিগন্যালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প। যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনী, তেমনই অন্যদিকে থাকবে প্রেম, থ্রিলার, অ্যাডভেঞ্চার কাহিনী। আর তার সাথে তো থাকছেই গপ্পলেন অরিজিনালস। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন গপ্পলেন। আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে। আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য। এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্পটিফাই চ্যানেল গপ্পলেনে। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, নিধিরামের ইচ্ছে পূরণ। সত্যজিৎ রায় জন্ম ২রা মে ১৯২১ সাল। বাংলা সাহিত্যে এবং বাংলা চলচ্চিত্রে তিনি এক বিরাট ব্যক্তিত্ব। একদিকে যেমন পরিচালনা করেছেন একের পর এক অবিশ্বাস্য চলচ্চিত্র, অন্যদিকে তেমন পাল্লা দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন ফেলুদার মতো দুধে গোয়েন্দা, প্রফেসর শঙ্কর মতো বৈজ্ঞানিক এবং তারিণী খুড়োর মতো জনপ্রিয় চরিত্র। এছাড়াও লিখেছেন অনেক ছোট গল্প। আমাদের আজকের গল্প নিধিরামের ইচ্ছে পূরণ। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় ১৯৮৫ সালে। নিধিরামের চরিত্রে চিন্তায়ন বর্মন, মনোরমার চরিত্রে মিতা ডাকুয়া, ফণীবাবুর চরিত্রে সৌরভ নস্কর, অপেরা কোম্পানির ম্যানেজারের চরিত্রে অনিরুদ্ধ শিকারী এবং গল্পের সূত্রধর ও সাধুর চরিত্রে আমি অঙ্কনশ্রী হালদার। গল্পের পোস্টার ডিজাইনিং মিতা ডাকুয়া, গল্পের সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন। শুরু হচ্ছে আজকের গল্প নিধিরামের ইচ্ছে পূরণ। কোনো মানুষই তার নিজের অবস্থা সম্পর্কে ১৬ আনা সন্তুষ্ট বোধ করে না। কোনো না কোনো ব্যাপারে একটা খুঁতখুঁতে মেরে ভাব প্রায় সকলের মধ্যেই থাকে। রাম ভাবে তার শরীরে আরও মাংস হলো না কেন, হাড়গুলো বড্ড বেশি বেরিয়ে থাকে। শ্যাম ভাবে আমার কেন গলায় সুর নেই, পাশের বাড়ির ছোকরা তো দিব্যি হারমোনিয়াম বাজিয়ে গলার সাথে। যদু বলে আহা যদি খেলোয়াড় হতে পারতাম, গাভাস্কার বেটা কত রেকর্ড করে কি নামটাই না করে নিল। মধু বলে যদি বোম্বাইয়ের ফিল্মের হিরো হতে পারতাম, যশ আর অর্থ দুয়ের কোনো অভাব হতো না। তেমনি নিধিরাম মিত্তিরের মনেও অনেক অপূর্ণ বাসনা আছে। শুধু অপূর্ণ বাসনা নয়, ঈশ্বর তাকে যেভাবে সৃষ্টি করেছেন তাতেও তার আপত্তি। এই যেমন বেশিরভাগ লোকেই ফল খেতে ভালোবাসে। আম, জাম, লিচু, আঙুর, আপেল এসব ফলের কত সুনাম। লোকে কত ভালোবেসে এসব ফল খায় আর তা থেকে পুষ্টিও লাভ করে। নিধিরামের কিন্তু কোনো ফলেই রুচি নেই। বিধাতা তাকে এমন বেয়ারাভাবে সৃষ্টি করলেন কেন? তারপর নিধিরাম নিজের চেহারা সম্পর্কেও সন্তুষ্ট নন। দেখতে সে খারাপ নয়, কিন্তু মাথায় খাটো। ১৯৭৩-এ সে একবার হাইট মেপেছিল ৫ ফুট ৬.৫ ইঞ্চি। তার আপিসের লোকনাথ গুঁই ৬ ফুট লম্বা। নিধিরাম তার দিকে চেয়ে চেয়ে দেখে আর তার মন ঈর্ষায় ভরে যায়। যদি আর একটু লম্বা হওয়া যেত। তার ক্ষমতা অনুযায়ী যত দূর সম্ভব তত দূর নিধিরাম করেছে। মুখার্জি বিল্ডার্স অ্যান্ড কন্ট্রাক্টার্স কোম্পানিতে আজ ১৪ বছর চাকরি তার। তার কর্তা তার উপরে খুশিই আছেন। মাইনেও সে যা পায় তাতে তার স্ত্রী আর ২টি ছেলে মেয়ের তার দিব্যি চলে যায়। কিন্তু আসল কথাটা হচ্ছে কি, চাকরির ব্যাপারটাই নিধিরামের পছন্দ নয়। কত লোক আছে যারা স্রেফ লিখে পয়সা করে, গল্প, কবিতা, উপন্যাস, নাটক। তাতে তাদের খাটতে হয় ঠিকই, কিন্তু এই চাকরিদের মতো ১০টা ৫টা ডেস্কের উপর ঘাড় গুঁজে বসে থাকতে হয় না। আর শিল্পী, সাহিত্যিক গাইয়ে বাজিয়ে হলে বাজারে যে নাম হয়, আপিসে চাকরি করে কখনোই তা হয় না। পাবলিককে খুশি করে যে আনন্দ পাওয়া যায় সে আনন্দ নিধিরাম কোনোদিনও পাবে না।
এটা তার বড় আফসোসের কারণ। তার এক বন্ধু আছে মনতোষ বাগচি, সে থাকে পাইকপাড়ায়। অভিনয়ে সে রীতিমতো দক্ষ। সে পেশাদারি থিয়েটারে যোগ দিয়ে খুব নাম করেছে, হিরোর পার্টি করে বেশিরভাগ। নিধিরাম মনতোষকে অনেকবার বলেছে, ভাই আমাকে একটু অ্যাক্টিংয়ের তালিম দিয়ে দে না, আমার বড় শখ। অন্তত ওই ক্লাবে টাবেও যদি দু একটা পাঠ করতে পারি, তাহলেও তো ওই 5 জনে আমাকে চেনে। মনতোষ বলেছে, সকলের মধ্যে সব গুণ থাকে না। অ্যাক্টিং যে করবি তার গলা কোথায় তোর? লোকে পিছনের সারি থেকে তোর কথা শুনতে না পেলে এমন আওয়াজ দেবে যে অভিনয়ের 12টা বেজে যাবে। এবার পুজোর ছুটিতে পুরীতে গিয়ে নিধিরাম এক সাধু বাবার সাক্ষাৎ পেল। ভদ্রলোক সমুদ্র তটে দাঁড়িয়ে আছেন, তাকে ঘিরে জনাভিষেক মেয়ে পুরুষ ভক্তের দল। সাধু সন্ন্যাসীর দেখা পেলে নিধিরাম কৌতূহল চেপে রাখতে পারেন না। বিশেষ করে এর মতো তেজিয়ান চেহারা সাধু হলে তো কথাই নেই। নিধিরাম ভিড় ঠেলে একটু কাছে যেতেই বাবাজির দৃষ্টি তার উপরে পড়ল। কি বাবা নিধিরাম, যা নয় তাই হবার শখ হয়েছে? আগে কই না তো। নিধিরাম সাধুর মুখে নিজের নাম শুনেই তাজ্জব বনে গেছেন। খাঁটি সিদ্ধ পুরুষ না হলে এই ক্ষমতা থাকে না। সে আমতা আমতা করে বলল, না আবার কি? বলে উঠলেন বাবাজি, স্পষ্ট দেখতে পাচ্ছি তোর দেহ দুভাগে ভাগ হয়েছে। একটা তোর বাস আর একটা বাসনা। বাসনাটা যে প্রবল হয়ে উঠছে, তার কি হবে? কি হবে তা আপনি বলে দিন বাবাজি। কাতর কণ্ঠে বলল নিধিরাম। আমি মুখ্য মানুষ, আমি আর কি বলবো। হবে হবে, বললেন বাবাজি। মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এখনই নয়, সময় লাগবে। একেবারে মূল উপরে ফেলতে হবে তো, তারপর আবার নতুন করে শেকড় গজাবে। আর সেই শেকড় নতুন জমিতে বইয়ে নিচে প্রবেশ করবে। চারটিখানি কথা নয়, তবে এই যা বললাম তোর হবে। এই ঘটনার কিছুদিন পরেই কলকাতায় ফিরে এসে একদিন নিধিরামের কলা খেতে ইচ্ছে করলো। বেন্টিং স্ট্রিটের মোড়ে কলা বিক্রি হচ্ছে। নিধিরাম একটা কিনে নিয়ে খেয়ে দেখল, দিব্যি স্বাদ। 39 বছর বয়সেও তাহলে মানুষের রুচি পাল্টায়। এটার সঙ্গে সাধু বাবার কোনো সম্পর্ক আছে কি না সেটা নিধিরামের খেয়াল হয়নি। তবে এ দিয়েই তার পরিবর্তনের সূত্রপাত। সেদিন আপিসে নিধিরামের কাজে মন বসল না। কদিন থেকে সে মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে পড়ছে। পুরীর বাবাজির কথা মনে পড়ছে, ফলে তার কাজে ব্যাঘাত হচ্ছে। তার পাশের টেবিলের ফণিবাবু টিফিন টাইম হয়েছে দেখে একটা সিগারেট ধরিয়ে বললেন, আজ মিত্তির মশাইকে অন্যমনস্ক দেখছি কেন? কিসের এত চিন্তা? কথাটা বলে সিগারেটে একটা টান দিয়ে এক রাস ধোঁয়া ছাড়লেন ভদ্রলোক। আর সেই ধোঁয়া নিধিরামের নাকে মুখে প্রবেশ করে হঠাৎ তাকে বিষম খাইয়ে দিল। অথচ নিধিরাম নিজে বিড়ি সিগারেট খায়, ধোঁয়ায় সে সম্পূর্ণ অভ্যস্ত। আজ হঠাৎ তার এমন হলো কেন? আর তার নিজের পকেটে এক প্যাকেট হুইলস রয়েছে। সে খেয়াল করলো যে 11টার সময় সে চায়ের পর সে সিগারেট ধরায়নি। এটা নিয়মের একটা বিরাট ব্যতিক্রম। এখানেও তার একটা বড় পরিবর্তন সে লক্ষ্য করল। এ নিয়ে ফণিবাবুকে কিছু বলল না। এরপর থেকে নিধিরামের নানা রকম দ্রুত পরিবর্তন হতে লাগলো। সে লুঙ্গি ছেড়ে ধুতি, আমিষ ছেড়ে নিরামিষ, অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথি ধরল। মাথার টেঁড়ি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে এলো। তার গোঁফ ছিল না, একটা সরু গোঁফ গজালো। মাথার চুলটা বেড়ে গিয়ে ঘাড় অব্দি ঝুলে এলো। এর মধ্যে এক শনিবার নিধিরাম গিন্নিকে নিয়ে মর্যাদা নাটক দেখতে গেল রংমহলে। হিরোর পাটে ছিল তার বন্ধু মনতোষ বাগচি।
নিধিরাম বুঝল তার বন্ধুর অভিনয় ক্ষমতা দর্শককে সে ধরে রাখে হাতের মুঠোর মধ্যে। দর্শকও বারবার করধ্বনি করে তাদের তারিফ জানিয়ে দেয় নায়ককে। নিধিরামের আবার নতুন করে ইচ্ছা জাগলো অভিনেতা হবার। নাটকের শেষে ব্যাকস্টেজে গিয়ে সে বন্ধুর অভিনয়ের প্রশংসা করে এলো মুক্ত কণ্ঠে, আর নিজের আফসোসটাও জানিয়ে এলো। মনোতোষ তার পিঠ চাপড়ে বলল, সুখে থাকতে ভূতে কি লয়, তাই না? থিয়েটারে কি আজ আছি কাল নেই, তোদের চাকরিতে ঢের বেশি নিরাপত্তা। নিধিরাম ম্যাটিনিতে গিয়েছিল নাটক দেখতে। ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে কিছু নাটকের বই কিনে নিল। স্ত্রী মনোরমা জিজ্ঞেস করল, এসব কি হবে? পড়বো। ছোট্ট করে জবাব দিল নিধিরাম। স্ত্রী বললেন, 7 জন্মেও তো নাটক পড়তে দেখিনি তোমার। এবার দেখবে। বলল নিধিরাম। স্বামীর মধ্যে কিছু পরিবর্তন কদিন থেকেই লক্ষ্য করছেন মনোরমা, কিন্তু সে সম্বন্ধে কোনো মন্তব্য করেননি। আজ তাকে জিজ্ঞেস করতেই হলো। এই তোমার কি হয়েছে বলো তো? স্বামীর সঙ্গে পুরী যায়নি মনোরমা, কারণ সে সময় সে ছিল বাঁশবেড়ে। অসুস্থ বাপের পরিচর্যা করতে হচ্ছিল তাকে, তাই সাধু বাবার ভবিষ্যৎবাণী সম্বন্ধে সে কিছুই জানত না। নিধিরামও ঘটনাটা গিন্নির কাছে প্রকাশ করেননি, তবে চেপে রাখলেই বাকি। এত পরিবর্তন হয়েছে নিধিরামের মাসে, সেটা স্ত্রীর দৃষ্টি আকর্ষণ না করে পারে না। এখানে একটা কথা বলা দরকার যে স্বামীর রূপান্তরে মনোরমা খুশিই আছে, কারণ পরিবর্তনগুলো সব ভালোর দিকে। বড়দিনের ছুটিতে নিধিরাম নাটকের বইগুলো পড়ল। একটাতে হিরোর পাটের বেশ খানিকটা মুখস্থ করে সেটা স্ত্রীকে অভিনয় করে দেখালো। মনোরমার চোখ কপালে উঠে গেল। স্বামীর মধ্যে যে এমন একটা ক্ষমতা লুকিয়ে ছিল সেটা সে কল্পনাই করতে পারেনি। 39 বছর বয়সে মানুষের দৈর্ঘ্য বাড়ে না, বছর 25 থেকেই বাড়া বন্ধ হয়ে যায়। কিন্তু 60 পাঞ্জাবের হাতাগুলো খাটো মনে হচ্ছে দেখে নিধিরাম নতুন করে হাইট মেপে দেখল এবার হলো 5 ফুট 9 ইঞ্চি। তাই আজব ঘটনাও নিধিরামের কারোর কাছে প্রকাশ করলো না, তবে গিন্নিকে বলতেই হলো। আর নতুন মাপের কিছু জামা তৈরি করতে খরচাও হয়ে গেল কিছু। ঘটনাটা এতই অস্বাভাবিক আর নিধিরামের পক্ষে এতই আনন্দের যে খরচাটা সে গ্রাহ্যই করলো না। তা শুধু যে হাইট বেড়েছে তা নয়, গায়ের রঙও বেশ কিছুটা পরিষ্কার হয়েছে, আর শরীরে বলও হয়েছে আগের চেয়ে অনেকটা বেশি। একদিন নিধিরাম অফিস থেকে ফিরে শোবার ঘরে আলমারির বড় আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ নিজের চেহারার দিকে দেখে মনে মনে একটা ব্যাপার স্থির করে ফেলল, শ্যামবাজার থিয়েটার পাড়াতে একবার যাওয়াটা দরকার। সম্রাট অপেরা কোম্পানিতে যে হিরোর পাঠ করত সে মলয় কুমার সম্প্রতি থিয়েটার ছেড়ে দিয়েছে। সম্রাটের ম্যানেজারের সঙ্গে একবার দেখা করা দরকার। যেমন কথা তেমন কাজ। ম্যানেজার প্রিয়নাথ সাহার সঙ্গে সোজা দেখা করল নিধিরাম। অভিজ্ঞতা কি জিজ্ঞেস করলেন ম্যানেজার মশাই। একেবারেই নেই, অকপটে স্বীকার করল নিধিরাম। তবে অভিনয় করে দেখিয়ে দিতে পারি। আপনাদের ওই প্রতিধ্বনি নাটকের মলয় কুমারের যে পাঠটা করেছিল সেটা আমার মুখস্থ আছে। বটে? প্রিয়নাথ এবার অখিলবাবু বলে একটা হাঁক দিলেন। অখিল বাবু! একটি টাক মাথা প্রৌঢ় ভদ্রলোক পর্দা ফাঁক করে ঘরে ঢুকলেন। আমায় ডাকছিলেন? হ্যাঁ, বললেন প্রিয়নাথ বাবু। একে একবার বাজিয়ে দেখুন তো। ইনি বলছেন মলয়ের পাঠটা নাকি এর মুখস্থ। দেখুন তো একে দিয়ে কাজ চলে কিনা। বেশিক্ষণ পরীক্ষা করতে হলো না, মিনিট 15-র মধ্যেই নিধিরাম বুঝিয়ে দিল সে মলয় কুমারের চেয়ে কম তো নয়ই, বরং তার চেয়ে অনেক বেশি দক্ষ। 1 জানুয়ারি নিধিরাম চাকরিতে ইস্তফা দিয়ে সম্রাট অপেরায় যোগ দিল। মাইনে শুরু 2500, তবে কাজ ভালো হলে আর লোকে তাকে পছন্দ করলে আরও বাড়বে। মুখার্জি কোম্পানির চাকরি যে নিধিরাম কোনোদিনও ছাড়বে এটা কেউ ভাবতেই পারেনি। নিধিরাম দার্শনিক ভাব করে তার সহকর্মীদের বলল, মানুষের জীবনে পরিবর্তন আসবেই, চিরকাল জীবনটা যে একই পথে চলবে এটা ভাবাই ভুল। তবে নাটকে যোগ দিয়েও পুরনো অফিসের সঙ্গে সম্পর্কটা চট করে ছাড়তে পারল না নিধিরাম। এক সোমবার টিফিন টাইমে সেখানে গিয়ে শুনল তার জায়গায় নতুন এক লোক এসেছে। খবরটা দিলেন ফণিবাবু। বললেন, যিনি এসেছেন তিনি আবার আপনার ঠিক উল্টো। ইনি আগে থিয়েটার করতেন। নিধিরামের কৌতূহল হলো। কি নাম বলুন তো? মনোতোষ বাগচি। বললেন পুরীতে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল। তিনি নাকি বলেছিলেন তার জীবনে অনেক চেঞ্জ আসবে।
ভদ্রলোকের থিয়েটারে বৃতৃষ্ণা ধরে গেছে। বললেন চাকরি পেয়ে তার অনেক বেশি নিশ্চিন্ত লাগছে। আজকে গপ্পলেনে আপনারা শুনলেন সত্যজিৎ রায়ের লেখা নিধিরামের ইচ্ছে পূরণ। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।